গড়বেতার এক ছোট্ট গ্রাম, যেখানে দিনের আলো থাকলে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই জায়গাটা যেন অন্য রূপ ধারণ করে। চারপাশে ঘন জঙ্গল, পাখির ডাক বন্ধ হয়ে যায়, আর রাতের গভীরে কোথাও যেন লুকিয়ে থাকে অদৃশ্য এক ভয়। এই গ্রামে যুগের পর যুগ শোনা গেছে অদ্ভুত কাহিনী, অভিশপ্ত মন্দির, জঙ্গলের পিশাচ, রাতে হারিয়ে যাওয়া মানুষদের গল্প। স্থানীয়দের বিশ্বাস, এই জায়গা এক অভিশাপের তলায় ঢাকা, যা সহজে মুক্তি দেবে না। কিন্তু সত্যি কি সবই গুজব, নাকি জঙ্গলের অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু যা স্বাভাবিক নয়? গড়বেতার এক গ্রামে অজানা আতঙ্ক। গড়বেতার একটি প্রত্যন্ত গ্রাম, চারদিকে ঘন জঙ্গল, অল্প কিছু কাঁচা রাস্তা আর অজানা এক অদ্ভুত পরিবেশ। এই গ্রামে বেশিরভাগ মানুষ সূর্যাস্তের পর ঘর থেকে বেরোতে ভয় পায়। শোনা যায়, এখানে রাতে কিছু ঘটে যা কারো বোধগম্য নয়। প্রত্যেক বছর শীতকালে গ্রামের মেঠো পথে মেলা বসে। সেখানে আশেপাশের গ্রাম থেকেও লোকজন আসে। কিন্তু কয়েক বছর ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সন্ধ্যার পর যেসব মানুষ মেলার রাস্তা ধরে একা বাড়ি ফেরে, তারা কেউ বাড়ি পৌঁছায় না। কোথায় যেন হারিয়ে যায়। এটা কি সত্যি, নাকি শুধুই গুজব? গ্রামের বয়স্করা বলে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, ওই জঙ্গলে কিছু একটা আছে। শীতের এক সন্ধ্যা, সেদিন ছিল পূর্ণিমা। গ্রামের স্কুল শিক্ষক বিমলবাবু মেলা থেকে বাড়ি ফিরছিলেন। তিনি নির্ভীক মানুষ ছিলেন। আরে, এসব ভূতের গল্প টল্প বিশ্বাস করো না, সব বাজে কথা, এটাই ছিল তার মতামত। বিমলবাবু মেলার আলো থেকে ধীরে ধীরে দূরে সরে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে লাগলেন। চারদিকে নিস্তব্ধতা, পায়ের তলার শুকনো পাতার মোচমোচ শব্দ, আর কোথাও দূরে শেয়ালের ডাক। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ কানে এলো, টুক টুক টুক। তিনি থমকে দাঁড়ালেন, চারদিকে তাকালেন। কেউ নেই। কে কে ওখানে? চিৎকার করলেন বিমলবাবু। কোনো উত্তর নেই, শুধু সেই আওয়াজটা ক্রমশ কাছে আসছে। এবার পেছনে থেকে একটা কণ্ঠস্বর এলো, তোমার মেলা কেমন লাগলো মাস্টার মশাই? বিমলবাবু ভয়ে কাঁপতে লাগলেন। তিনি পেছনে ঘুরলেন, কিন্তু কেউ নেই। বিমলবাবু সেদিন বাড়ি ফিরতে পারেননি। পরের দিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের এক কোণায় তার জুতো আর গলা ফাটা চিৎকারের মতো দাগ দেখতে পায়। কোথাও কোনো রক্তের দাগ নেই, শুধু চারদিকে ভাঙা গাছপালা আর কাদা মাটিতে কিছু টানাটানির চিহ্ন। গ্রামে শোরগোল পড়ে গেল। এ আবার কি? মাস্টার মশাইও হারিয়ে গেলেন? এবার গ্রামের পঞ্চায়েত বসল। সিদ্ধান্ত হলো, রাতে কেউ একা বেরোবে না। কিন্তু মানুষ কি এত সহজে মেনে নেয়? কিছু যুবক ছিল যারা এসব মানতে নারাজ। তাদের মধ্যে একজন ছিল অরিন্দম। সে গ্রামের সবচেয়ে সাহসী যুবক। অরিন্দম বলল, আমি সত্যিটা খুঁজে বার করব। ভয় পেয়ে লাভ নেই। পরের পূর্ণিমার রাতে অরিন্দম একাই বেরোলো জঙ্গলের পথে, সাথে একটা টর্চ আর একটা লাঠি। হাঁটতে হাঁটতে সে সেই জায়গায় পৌঁছালো যেখানে বিমলবাবুর জুতো পাওয়া গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ আবার সেই আওয়াজ, টুক টুক টুক। অরিন্দম টর্চের আলো দিয়ে চারপাশে দেখল, কিছু নেই, কিন্তু আওয়াজটা এবার আরো স্পষ্ট। কে আছে এখানে? সামনে আসো, চিৎকার করল অরিন্দম। কিন্তু উত্তর এলো পেছনে থেকে, তোমার সাহস তো খুব, কিন্তু সাহসের দাম কি জানো? পেছনে ঘুরে সে দেখল, একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মাথা নেই, শুধু একটা দেহ, আর হাতে ধরা একটা জ্বলন্ত লণ্ঠন। অরিন্দমের গলা শুকিয়ে গেল। তুমি কে? কোনোমতে প্রশ্ন করল সে। আমি এই গ্রামের অভিশাপ, তোমাদের লোভ আর প্রতারণার ফসল। আমার বিচার হবে, সবার হবে। কথাটা বলতেই সেই মূর্তিটা মিলিয়ে গেল। পরের দিন সকালে অরিন্দম নিজের দেখা ঘটনাটা গ্রামের সবাইকে জানালো। বৃদ্ধ মহেশ চক্রবর্তী, যিনি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, সব শুনে বললেন, আমরা জানি না, আমরা এই গ্রামটাকে অভিশপ্ত করে ফেলেছি। এই জমি আগে চোরেদের আস্তানা ছিল। সেই সময় এক সাধু এসেছিলেন, তাকে মারধর করে সবাই তাড়িয়ে দিয়েছিল। তিনি শাপ দিয়ে বলেছিলেন, তোমাদের সুখ থাকবে না, এই গ্রাম অন্ধকারের গ্রাম হবে। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, জঙ্গলে পূজা হবে। গ্রামের পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু ঠিক মাঝরাতে আবার সেই আওয়াজ, টুক টুক টুক। সবার চোখের সামনে জঙ্গলের ভেতর থেকে ছায়ামূর্তিটা বেরিয়ে এল। এবার সে চিৎকার করল, তোমাদের ক্ষমা চাইতে হবে, নইলে কেউ বাঁচবে না। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে যেন আগুনের শিখা বেরোতে লাগলো।
সবাই আতঙ্কে দিশেহারা। পুরোহিত মন্ত্র পড়তে পড়তে মূর্ছা গেলেন। অবশেষে গ্রামের মানুষ হাতজোড় করে ক্ষমা চাইল। মূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। গ্রামের শান্তি ফেরত। সেই ঘটনার পর থেকে জঙ্গলে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু গ্রামের মানুষ জানে, এই গ্রামে কিছুই স্বাভাবিক নয়। আজও রাত হলে জঙ্গলের পাশ দিয়ে হাঁটার সময় মানুষ কাঁপতে কাঁপতে ভাবে, সত্যি কি অভিশাপ শেষ হয়েছে, নাকি আবার কোনো একদিন টুক 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 ফিরে আসবে। গ্রামের লোকজন ভেবেছিল অভিশাপ শেষ হয়েছে, কিন্তু সেটা ছিল তাদের ভুল ধারণা। কয়েক মাস শান্তিতে কাটার পর এক রাতে নতুন করে ঘটনা ঘটতে শুরু করল। চৈত্র মাসের মাঝামাঝি সময়ে সন্ধে ঘনিয়ে এসেছে। গ্রামের গৃহবধূ মাধবী খোলা আঙিনার পুকুরের কাছে বাসন মাজছিল। হঠাৎ পেছনে থেকে সেই পরিচিত শব্দ ভেসে এলো, টুক টুক টুক। মাধবী থমকে গেল, আশেপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে এখানে, কে? ভয়ে জ্বরসর হয়ে উঠল সে। এবার কণ্ঠস্বর শোনা গেল, তোমরা ভাবছ আমি চলে গেছি? অভিশাপ শেষ হয়নি। মাধবী ছুটে ঘরে ঢুকে গেল। আতঙ্কে বাড়ির সবাইকে ঘটনাটা বলল। গ্রামের সবাই জড়ো হলো, কিন্তু সবাই অবাক। অভিশাপ তো শেষ হয়েছিল, তাহলে আবার কিভাবে? পরদিন সকালে অরিন্দম ও গ্রামের যুবকেরা আবার জঙ্গলের পথে বের হলো। এবার তাদের সাথে ছিল পুরোহিত মহাদেব মিশ্র। তিনি বললেন, আমার মনে হয় অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। জঙ্গলের গভীরে নিশ্চয়ই কিছু আছে। সেটা ধ্বংস না করলে সমস্যা বাড়বে। জঙ্গলের গভীরে প্রবেশ করতে শুরু করলো তারা। পথ যত এগোয়, চারপাশের পরিবেশ ততই অদ্ভুত হতে লাগলো। গাছের ডালে ঝুলন্ত ফাঁসির দড়ির মতো কিছু একটা, মাটিতে পুড়ে যাওয়া ঘাস, আর হাড়ের মতো কিছু জিনিস। একসময় তারা দেখতে পেল এক পরিত্যক্ত মন্দির। মন্দিরটা কালো পাথরের তৈরি, আর তার গায়ে লালচে দাগ। পুরোহিত বললেন, এটা কোনো সাধু বা দেবতার মন্দির নয়। এখানে নিশ্চয়ই কালো জাদু হয়েছে। মন্দিরের ভেতরে ঢুকতে সাহস পাচ্ছিল না কেউ। কিন্তু অরিন্দম বলল, যা হবে দেখা যাবে। ভয়ের জন্য আমরা থামতে পারি না। ভেতরে ঢুকে দেখা গেল মাটিতে আঁকা আছে এক বিরাট আঁকা ঘূর্ণাবর্তের চিহ্ন। চারপাশে ছড়ানো ছিল মানুষের হাড় আর কিছুর গন্ধ, যেন ধূপের সাথে মিশে থাকা পোড়া মাংসের গন্ধ। মন্দিরের কোনায় একটা পুরনো পাণ্ডুলিপি পাওয়া গেল। পুরোহিত সেটি খুললেন। সেখানে লেখা ছিল এক অভিশপ্ত মন্ত্র, যা গ্রামে বিভীষিকা এনে দিয়েছিল। পুরোহিত বললেন, এই মন্ত্র জঙ্গলের অভিশাপের মূল কারণ। যদি কেউ এই মন্ত্র পুনরায় সক্রিয় করে, তাহলে অভিশাপ আরও ভয়ানক রূপ নেবে। কিন্তু পাণ্ডুলিপির এক কোণে গর্বে তার এক গ্রামে অজানা আতঙ্ক।